শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সটা বা প্রেস মিট যেটাই বলেন, সাউথ এশিয়ান অফ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়া দিল্লিতে যে ইয়েটা আছে ব্রাঞ্চ, সেটার আ ইয়েতে সেখানে তিনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন। এবং এটা লাইভ ছিল, অডিও লাইভ ছিল। অডিও লাইভ বিকজ এইটা কিন্তু কনফার্ম অডিও লাইভ। এইজন্য এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কোনো সুযোগ নাই। বিকজ তিনি স্পন্টেনিয়াস বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। স্পন্টেনিয়াস মানে একেবারে এমনও মনে হয়েছে যে তিনি উত্তর দেবেন না, কিন্তু তিনি আবার ব্যাক করে এসে বলছেন যে, "আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে শুনতে পাচ্ছি। আ আমি দেখতে পাচ্ছি অনেকে হাত নাড়তেছেন, আমি উত্তর দেব।" কোনো সময় মনে হচ্ছিল যে সজীব অজয় তার ছেলে উত্তর দিবেন। কিন্তু আ সজীব অজয় যখন বলছিল, "আমার মা এখনো আসেন নাই, তো আমাকেই মনে হয় উত্তর দিতে হচ্ছে।" তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা লাইভে এসে তিনি আ উত্তর দিয়েছেন। সো ইট ওয়াজ ভেরি মাচ ইট ইস কনফার্মড ইট ওয়াজ এ লাইভ অ্যাপিয়ারেন্স নট ভিজুয়ালি বাট অডিওতে তিনি লাইভ অ্যাপিয়ারেন্স এ ছিল। এটা নিয়ে কোনো সন্দেহ আর মানে এই যে অনেকে অনেক কথা বলেন এগুলো একদম আপনারা উড়িয়ে দিতে পারেন। নো ওয়ে, নো ওয়ে। ইট ওয়াজ রিয়াল লাইফ। একেবারে লাইভ। মানে আমি টোটালটা লাইভে দেখেছি। তো যাই হোক যেটি আমি দেখেছি আমি যে এবার আমরা মনে হয় যে উপস্থিতিরা ছিল হিউজ জার্নালিস্ট ওখানে উপস্থিত ছিল। তিল ধরনের ঠাঁই নেই যেরকম কথাটা বলে না, এরকম কোনো জায়গা ফাঁকা ছিল না। কোন জায়গা ফাঁকা ছিল না। একেবারে ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে মানে সবগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি ওখানে ছিল। ইন্টারন্যাশনাল নিউজ পেপার গুলা ছিল। প্রত্যেকে ওখানে তাকে অনেকে এক মানে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে একসাথে কোয়েশ্চেন করেছেন। বেশ কয়েকজন মিলে। তখন দেখা গেছে অনেক ইন্টারন্যাশনাল হয়েছে। আর বাংলাদেশের যে বলে রাখা ভালো আমাদের একজন বাংলাদেশের জার্নালিস্ট ওখানে ছিলেন। দিস ইস রিয়ালি আই এম প্রাউড অফ হার যে সুলতানা রহমান। সে নিউ ইয়র্কে থাকেন। বাংলা নিউজ নেটওয়ার্কের উনি কর্ণধার। তিনি ওখানে ছিলেন। I was really হ্যাপি যে সুলতানা রহমান ওখানে ছিল। একজন বাংলাদেশের একজন সাংবাদিক ওখানে আ রিপ্রেজেন্ট করেছে। আর বেশিরভাগই হলো দিল্লিতে অবস্থানরত। এখন আসি আমার মনে হয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আমি যদি শুধু তবে এই সার্বিক বর্ণনাও যদি দিতে যাই তাতেও আপনাদের অনেক ভালো লাগবে যে it was really একটা লাইভলি প্রেস কনফারেন্স যে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ১ম তার বক্তব্য রেখেছেন, পরবর্তীতে অনেক উত্তর দিয়েছেন। লট অফ মানে মানে অনেকগুলো প্রশ্ন নিয়েছেন। আমি বলব উত্তর দিয়েছেন মানে কি স্পন্টেনিয়াস উত্তর দিয়েছেন। তার ছেলে সজীব অজয় সেখানে উত্তর দিয়েছেন। এবং সেখানে লাইভে আমাদের সাকিব আল হাসানকে দেখা গেছে। আমিনুর রহমান পলাশকে দেখা গেছে। এরকম ছিলেন। তবে আ বেশ 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 ইয়ে ছিল এবং ফরেন প্রেস অ্যা আ ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি ওখানে ছিলেন। তারপরে হিউম্যান রাইটস ওয়াচ আ যুক্তরাষ্ট্রে উনারা ছিলেন। সবাই ছিল এবং ইট ওয়াজ মানে রিয়ালি দে কন্ডাক্টেড এ রিয়ালি গুড প্রেস কনফারেন্স। I tell you, they conducted a really good one. তো আসি আমরা এখন চলে যাই আমি একবারে শেষ করেই আমি আপনাদের ইয়েতে যোগ দেওয়ার চেষ্টা করতেছি। দেখি আমি নিজেও মানে এই প্রেস কনফারেন্সটা দেখে এক্সাইটেড হয়েছি। আমি যদি ওখানে থাকতে পারতাম I would have been মোস্ট লাকি পারসন মানে আমার বাংলাদেশ থেকে। আমার ভাল লাগতো। যে তো সবচেয়ে ভালো লাগছে আমাদের সুলতানা রহমান ওখানে ছিল। সে প্রশ্ন করেছে। তার প্রশ্নের উত্তর শেখ হাসিনা সরাসরি দিয়েছেন। ইট ওয়াজ রিয়ালি নাইস। এখন আসেন আমরা আ আজকে যেহেতু আ তাৎক্ষণিক আমি একেবারে তাৎক্ষণিক করছি। এইজন্য আমার ডিটেইল হয়তো আরেক সময় করব। আরেক সময় যদি সুযোগ পাই করব। বা অন্যান্য আ প্রোগ্রামে যেখানে জয়েন করব সেখানে আরো ডিটেইল করার চেষ্টা করব। তবে আমি অবশ্যই আপনাদেরকে টোটাল শেখ হাসিনার বক্তব্য এবং তার সর্বশেষ অবস্থান, সর্বশেষ তার নীতিগত অবস্থান, তার সর্বশেষ চিন্তা সবকিছু আমি আপনাদের কাছে তুলে ধরতে পারব। আশা করি। মোটামুটি আমি আ করতে পারি। একটা ছিল যদি শেখ হাসিনার মুড বলেন, মুড নিয়ে আমরা একটু যদি কথা বলি। আমি কেন মুডটার কথা বলছি? এই তার তার আ এ অ্যাপিয়ারেন্স এর কেন এটা নিয়ে সবচাইতে বেশি সন্দেহ করা হচ্ছে। সেই সন্দেহটা দূর করার জন্য আমি এই কথাটা বলি। তিনি শুরুতেই বলেছেন যে আজকের দিনটা তার ভাই ইমিডিয়েট তার ২ বছরের ছোট ভাই শেখ কামালের জন্মদিন। তিনি এটা বলেছেন এবং সে সময় ইমোশনালি তার গলা আটকে আসছিল এবং বুঝাই যাচ্ছিল যে তিনি খুব ইমোশনালি মানে চকড হয়ে আছেন। মানে একদম গলা আটকে যাচ্ছিল, মানে কান্নায় ভারী হয়ে আসছিল।
তো এটা আমি কেন এটা বলতেছি? আমি বলছি যে এটা যে ইট ওয়াজ a রিয়াল লাইভ, এটা যেন কোনদিন আর আমরা প্রশ্ন না করি যে শেখ হাসিনার লাইভ কেন লাইভে আমরা এখন পর্যন্ত কিন্তু এটা ওয়াজ রিয়াল লাইভ সারা দুনিয়ার কাছে। তিনি ইমোশনাল তার ভাইয়ের জন্মদিন ছিল। সে ছোট ভাই, তার ২ বছরের ছোট ভাই এবং সে ভাই সম্পর্কে বর্ণনা করেছেন। প্রাউড ফিল করেন যে ভাইকে উনি হারিয়েছেন। প্রাউড ফিল করেন এবং আবার যখন তার ভাইয়ের হত্যার কথা বলছেন তখনও উনি ২ বারই ইমোশনালি খুব গলা ভারী হয়ে গেছিল তার। তো সেই ক্ষেত্রে এটা ১ম এই উনি ইয়েছেন। বাট আফটারওয়ার্ডস এরপরে পুরোটা হচ্ছে স্পিরিটেড, একেবারে স্পিরিটেড একটা কথা এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি আ মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওয়েল প্রিপেয়ার্ড একটা অ্যাপিল করেছেন। টোটাল যদি আপনি প্রেস কনফারেন্সের দেখেন, শেখ হাসিনা আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা দুর্দান্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশকে সেভ করুন। বাংলাদেশে সেভ করার যে চেষ্টা উনি করছেন সেটা যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে। এইটা ছিল তার আমি যদি একটু পয়েন্ট টু পয়েন্ট এ বলব, কিন্তু টোটাল যেটা উনি বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং বাংলাদেশ কি জন্য গুরুত্বপূর্ণ এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে এটাও তিনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখার জন্য। বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান সাধারণ মানুষের কষ্টের জীবনযাপনের কথা উনি বলেছেন। উনি সাংঘাতিকভাবে আ ও মানে এই ভাবে এই মানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বাংলাদেশের দারিদ্র্য অবস্থা 18% থেকে এত পার্সেন্ট হয়েছে। বিভিন্ন ব্যবসা পরিস্থিতি, শ্রমিকের কর্মসংস্থান পরিস্থিতি সবকিছু উনি বর্ণনা করেছেন। সবকিছু উনি বর্ণনা করে ইন্টারন্যাশনাল এই টোটাল প্রেস কনফারেন্সটার একটাই মোটো আমার কাছে মনে হয়েছে যে উনার ইয়াটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আজকে বাংলাদেশকে কি অবস্থা, কি চলতেছে সেটা তাদেরকে তার মুখ থেকে জানানো। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি তো খেয়াল রাখছেই। কিন্তু তার মুখ থেকে তিনি কিভাবে ফিল করছেন, তিনি কিভাবে এটাকে দেখেন, এইটা উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। সো আমার কাছে নাম্বার 1 পয়েন্ট অফ দিস প্রেস কনফারেন্স ওয়াস ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, গত ২ বছর ধরে বাংলাদেশের মানুষের উপর কি নির্যাতন চলছে, এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার নিজের মুখে অ্যাপিল করা। এটা ছিল ১ নাম্বার। আমার কাছে মনে হচ্ছে টোটাল প্রেস কনফারেন্সের ১ নাম্বার উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। ২ নাম্বার পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে ২ নাম্বার পয়েন্ট সেটা হলো she reconfirmed যে উনি ডিসেম্বরে আসছেন এবং এইভাবে বলেছেন। উনি বলেছেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। সেই বিজয়ের মাসে আমি ফিরে আসব।" ডিসেম্বর মানে উনাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি কবে আসছেন, কবে যাচ্ছেন, কি করছেন এগুলা বলছে। তখন কিন্তু উনি ২ নাম্বার পয়েন্ট উনি বলেছেন যে ডিসেম্বর মাসে উনি আসবেন। মানে এই যে মাঝখানে যে কথাবার্তাগুলো আছে যে সেপ্টেম্বরে আসতে পারেন, কালকে আসতে পারেন, পরশু আসতে পারেন, আদৌ আসবেন না। এই কথাটার মধ্যে কিন্তু এখন আর নাই। উনি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাসেই উনি ফিরবেন। এটা হলো 2nd পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে উম তিনি যেটা বলছেন আ যেটা সবচাইতে অ্যাপিলিং যে কথাটা উনি বলছেন, তিনি বলছেন যে আ তিনি আ আ তার তার দল তিনি তার দল এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং বাংলাদেশের মানুষের এই জন্য তিনি কাজ করেন এবং সেজন্য বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে যেতে চান। সেখানে উনি একটা চমৎকার একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা আপনাদেরকে আমি বলি। আ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আহ্বান জানাচ্ছে, "সেভ বাংলাদেশ। প্লিজ সেভ বাংলাদেশ। প্লাস I will return to the people. I believe in them. I love them. I will return to them." দিস ইজ আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট একেবারে একটা কবিতার ভাষার মতো মনে হচ্ছে যে ইংরেজিতে উনি বলছেন যে, "I will to save Bangladesh, I will return to the people. I believe in them. I love them and I will return to them." এত চমৎকারভাবে উনি এই ফ্রেজটা বলেছেন যে মানুষকে উনি ভালোবাসেন, মানুষকে উনি বিশ্বাস করেন এবং তিনি মানুষের কাছে ফেরত যাবেন। বাংলাদেশের মানুষের কাছে ফেরত যাবেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। তিনি বলছেন যে, "টাইম উইল কাম, আই উইল কাম ব্যাক।" টাইমটা আসতেছে, আমি ফিরে আসছি। জনগণেরকে আশ্বস্ত করেছেন এবং উনি বলছেন যে তার এইটার সাথে তার উদ্দেশ্য, দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য একটা যে
রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনিউয়াল অফ ডেমোক্রেসি। বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশকে পুনর্গঠন করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এইটা রিনিউয়াল এইটা হলো তার একমাত্র উদ্দেশ্য এবং তিনি বলছেন, "I want to stand by the people, beside the people" এরকম ২-৩ টা ভাবে বলেছে। "I want to stand by the" আমি জনগণের পাশে দাঁড়াতে চাই। জনগণ এই দুরবস্থার সময় আমি জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি তাদের পাশে থাকতে চাই। এই যে ৪-৫ টা পয়েন্টের এ বলতে গিয়ে উনি যেসব যেই ইয়েগুলো যে ধারাবাহিকতার মাধ্যমে এই ৪ টা যে ৪ টা পয়েন্ট আপনাদের কাছে বললাম, সেই ৪ টা পয়েন্টে যে তিনি পৌঁছানোর জন্য উনি ডিমান্ড করেছেন। She demanded one single thing she demanded যে আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের ব্যান প্রত্যাহার করতে হবে এবং সাধারণ মানুষসহ যাদেরকে আটকে রাখা হয়েছে, উনি বলছেন যে লাখখানেক মানুষকে আটকে রাখা হয়েছে এবং ১০ লাখের উপর মানুষের বিরুদ্ধে ইয়ে করা হয়েছে। কি বলে? মানুষকে বিরুদ্ধে মামলা দেয়া আছে। এগুলো প্রত্যাহার করতে হবে। তিনি বারবার বলছেন আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে এবং মানুষের বিরুদ্ধে যেসব মামলাগুলি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এটা হলো ওনার দাবি এবং উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার জন্য উনি যে জিনিসটা বলছেন, তিনিও ১ম বারের মতো বা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন। এখন আর উনি এই পুরো ইয়ের মধ্যে তিনি আমি কোনো ব্যক্তিগত বিষাদাগার বা ব্যক্তিগতভাবে কাউকে উনি কিছু বলেছেন, এইটা শুধু ইউনূসের নামটা উচ্চারণ হয়েছে। উনি ইউনূসের যে খারাপ কাজগুলি করেছে, যে মাস্টার মাইন্ডিং করেছে, এগুলোর কথা বলতে গিয়ে ইউনূসের কথা আসছে। আর আদারওয়াইজ এখনকার পরিস্থিতির উনি বর্ণনা দিয়েছেন। তিনি যে এই জিনিসটা এখানে একটা জিনিস ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আরেকটা উল্লেখ করেছেন যে, বাংলাদেশ শুধু একা বাংলাদেশকে দেখে বাংলাদেশের বর্তমান অবস্থা শুধু একা বাংলাদেশের অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এই বাংলাদেশ রিজিওনাল, ইন্টারন্যাশনালি কিন্তু গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের যেই অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা কিন্তু পুরো রিজিয়নের মধ্যেই কিন্তু অস্থিতিশীলতা তৈরি করবে। সো এই রিজিওনাল পরিস্থিতির জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশ যে আজকে অ্যা ইয়ে যেদিকে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে ফেরত আনা, আ ডেমোক্রেসির পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা এগুলোর কথা উনি উল্লেখ করছেন। উনি যেটা উম আ যেটা আরেকটা কথা, আরেকটা পয়েন্ট উনি যেটা বলেছেন, আমি পরবর্তীতে বলব যে, এই যে উনি কি জিনিসগুলো খুব মানে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বাংলাদেশের দিকে দৃষ্টি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিশনে আবেদন জানাতে গিয়ে যে পয়েন্টগুলো উনি বলেছেন, সেগুলোর যে প্রিরিকুইজিট গুলো এখন উনার ফিরে যাওয়ার ব্যাপারটা উনি কনফার্ম করেছেন। কিন্তু তিনি এখানে ফিরে যাওয়ার ব্যাপারে উনি বলছেন যে, তারা সরকার কি করবে? আমার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছেন? ভারতীয় সরকারের সাথে কোনো যোগাযোগ হয়েছে? তিনি বলছেন, "কোন সরকারের সাথে যোগাযোগের ব্যাপার না। এটা তার ডিসিশন। She wants to go back. আমি আমার দেশে ফেরত যাব।" আ এখন যদি আমরা ধারাবাহিকভাবে যে পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো বলতে এখন আমি আসি যে পয়েন্টগুলো নিয়ে উনি সবচাইতে বেশি করছেন। আমার কাছে আমি পয়েন্ট আউট করেছিলাম। আ ইয়েস। তিনি যে পয়েন্ট আউট গুলো করে এই ধারাবাহিক একটা বক্তৃতার মধ্যে যে দাবিগুলো করেছেন সেটার প্রেক্ষাপটটা উনি কিভাবে আনছেন যে কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা বর্ণনা করেছেন। তো কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা আমি ধরা দেব উনি কি বলেছেন? কারেন্ট বাংলাদেশে উনি বলছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। বাংলাদেশের নারীরা নিরাপদ না। বাংলাদেশের শিশুরা নিরাপদ না। বাংলাদেশে আ আ শুধু আওয়ামী লীগ কর্মী না। তিনি বলেছেন বাংলাদেশের ব্যবসায়ী শ্রেণীকেও বহু ব্যবসায়ী এখন পলাতক আছে। বহু ব্যবসায়ীকে জেলে আটকে রাখা হয়েছে। বাংলাদেশে কনস্টিটিউশনাল অর্ডার নাই। তিনি এই জিনিসগুলো তুলে ধরেছেন যে বাংলাদেশে এখন কি পরিস্থিতি বিরাজ করছে। এইটা এবং উনি বলছেন যে কনস্টিটিউশনাল অর্ডার বলতে উনি যেটা বলেছেন যেহেতু একটি সরকারকে অ্যা অ্যা অব কি বলে? ইয়ের মাধ্যমে এখানে একটা বড় পয়েন্ট উনি বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিটি কেন দৃষ্টি দেওয়া দরকার সেটা হলো বাংলাদেশের মিলিটেন্সি মানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সো বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা উচিত না। বাংলাদেশকে দেখা উচিত রিজিওনাল প্রেক্ষাপটে দেখা উচিত। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এ দেখা উচিত। সো বাংলাদেশে এবং এটাও বলেছেন যে ২ বছর এবং এই সময়গুলোতে সকল সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত মিলিটেন্টদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা ফ্রি মুভ করতেছে। তারা বাংলাদেশে কি করতেছে nobody knows এটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিটির প্রতি militancy is rising, extremism is rising.
তারপরে উনি যে ডেইলি লাইফ বলে কোনো জিনিস নাই। যেটা কারেন্ট পরিস্থিতি সম্পর্কে উনি বলতে নো হিউম্যান রাইটস, হ্যাঁ? শিশুরা নিরাপদ না, নারীরা নিরাপদ না, বয়োজ্যেষ্ঠরা নিরাপদ না। উনি মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধের চেতনার উপরে যে বা মুক্তিযুদ্ধের স্মৃতি আ ভাস্কর্য উনি বঙ্গবন্ধুর ৩২ নম্বরের কথা শুধু বলেননি। বলছেন যে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি আক্রমণ করা হয়েছে। 1971 এর যে স্পিরিট সেটাকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে মিলিটারি